আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি ইঞ্জিনিয়ার মুনাব্বির আহমেদ খান। আজকে কানাডার ভিজিট ভিসা নিয়ে আপনাদের সঙ্গে একটু আলোচনা করব। আজকের আমাদের ব্লগের বিষয় হলো যে মোটামুটি ভালোভাবে ভিসা অ্যাপ্লিকেশন করার পরেও কেন ভিজিট ভিসা রিফিউজ হয়। তো আজকে আমার এই আলোচনাটা আ কানাডা দিয়ে করলেও সবগুলা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যেমন ইউএসএ, ইউকে, সেনজেনভুক্ত ২৭ টা কান্ট্রি, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা সহ সবার পারপাসই ভিজিট ভিসা পারপাসই আশা করি কাভার করবে। তো যেটা হয়েছে যে আপনার ভিজিট ভিসা কিন্তু প্রসেসটা আসলে খুবই একটা জটিল একটা স্ক্রুটিনি প্রসেসের মধ্যে দিয়ে যায়। তো সেখানে ডকুমেন্টেশনটা একটা বড় ইস্যু। তো এখানে কিছু কি অ্যাসপেক্ট থাকে যেগুলাকে আমাদেরকে বিফোর অ্যাপ্লিকেশন প্রায়োরিটাইজ করতে হবে আহ, যাতে আমাদের অ্যাপ্রুভালটা আসে। তো ভিজিট ভিসা কিন্তু আপনার এটা একটা গ্র্যান্ট। এটা এমন একটা বিষয় না যে আমরা চাইলে এটা আমরা দাবি করে পেতে পারি বা টাকা পয়সা দিয়ে পেতে পারি, অন্য কোনোভাবে পেতে পারি। এখন আজকে আমি এরকম 10টা মূল কারণ বলবো, যে কারণগুলা সাধারণত ভিসা অফিসার ভিজিট ভিসা গ্র্যান্ট করার আগে আহ, দেখে, এবং এই সিকোয়েন্সটা হলো আমরা ধরে নিতে পারি যে ইম্পর্টেন্সের দিক দিয়ে প্রায়োরিটাইজেশন। ঠিক আছে? তো প্রথমেই যে জিনিসটা আসে সেটা হলো যে ইনকমপ্লিট ভিসা অ্যাপ্লিকেশন। এখন ভিসা অ্যাপ্লিকেশন সাধারণত রিজেক্ট হয় তার 50% কারণটি হলো ইনকমপ্লিট ইনফরমেশন দেওয়ার জন্য। আমরা অনেক সময় দেখা যায় যে অ্যাকর্ডিংলি যে ধরনের ইনফরমেশন চায় আমরা দেই না। অনেক সময় মিস ইনফরমেশন দেই, এবং সবচেয়ে বড় কথা ইনকমপ্লিট ইনফরমেশন দেই। অনেক জায়গায় আছে ভিসা অ্যাপ্লিকেশন ফর্মে যেখানে হয়তো আপনার আপনার জন্য কোনো ইনফরমেশন রিলেটিভ না, আপনার হয়তো ইনফরমেশন নাই ওখানে, কিন্তু আপনি এখানে কি করছেন, নীল রেখে দিচ্ছেন। নীল ইনফরমেশনটা কিন্তু কোনো ইনফরমেশন না। আপনি এখানে দিতে পারেন যে নো ইনফরমেশন বা নীল ইনফরমেশন, কিন্তু ফাঁকা রাখা যাবে না। এরকম কিছু বিষয় আসলে থেকে যায়। সেকেন্ড ইম্পর্টেন্ট যেটা আসে সেটা হলো ল্যাক অফ সাপোর্ট ডকুমেন্ট। আমরা সাধারণত সাপোর্টিং ডকুমেন্টটা অনেক সময় মিস করে যাই। তাতে হয় কি, ভিসা অফিসার আমাদের আমাদের যখন ফাইলটা প্রসেস করে তখন ওনারা কনফিউজড হয়ে যায়। এবং সাপোর্টিং ডকুমেন্টের মধ্যে মূল থাকে হলো ব্যাংক স্টেটমেন্ট, আপনার এমপ্লয়মেন্ট লেটার, এবং ট্রাভেল আইটিনারিজ। এখন এই বিষয়গুলো নিয়ে আমাদের আসলে খুবই সুন্দরভাবে এবং যত্ন সহকারে সাপোর্টিং ডকুমেন্ট দিতে হবে যাতে কোনো ধরনের গ্যাপ ক্রিয়েট না হয়। তৃতীয় যে জিনিসটা আসে সেটা হলো যে ইনএডুকুয়েট ফাইন্যান্সিয়াল রিসোর্স। ইনএডুকেট ফাইন্যান্সিয়াল রিসোর্স বলতে আমরা যেটা বুঝি সেটা হলো যে আপনার যে ক্যাপাবিলিটি এবং আপনার যে অ্যাসেট আছে সেইটা আপনি ঠিক মতো ওনাদের সঙ্গে প্রকাশ করতেছেন না, এবং সেই জন্য একটা ইনফরমেশন গ্যাপ ক্রিয়েট হচ্ছে, এবং ওনারা মনে করতেছে যে আপনি আপনার এই ট্যুরটা বা ট্রাভেল যেটা আপনি আইটিনারি দিয়েছেন সেটা আপনি সাপোর্ট করতে পারবেন না, বা কোনোভাবে আপনি ও দেশে গিয়ে ব্যাক করতে যাবেন না, ওভারস্টে করবেন অথবা অন্য কোনো উপায় গ্রহণ করার চেষ্টা করবেন। তারপরে হলো আহ, পঞ্চম 4 নাম্বার যে জিনিসটা আসবে সেটা হলো ল্যাক অফ ট্রাভেল হিস্ট্রি। ট্রাভেল হিস্ট্রিটা আসলে আপনার ইন্টেনশনটা বোঝানোর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, যে আপনি একজন ভিজিটর। এখন আপনার যদি ট্রাভেল হিস্ট্রি সেরকম না থাকে, তাহলে ওরা ধরে নেয় যে আপনি হয়তো ট্রাভেল করার কথা বলে ওখানে যেতে চাইলেও আপনার ইন্টেনশন ইজ ডিফারেন্ট। সেই জন্য অবশ্যই ট্রাভেল হিস্ট্রি আপনাকে সাজাতে হবে। তারপরে পঞ্চম নাম্বার আমরা যেটা নিয়ে আহ, দেখি সেটা হলো যে ইনঅ্যাডভান্টেজলি সিকোয়েন্সিং অফ ট্রাভেল আইটিনারি। এই জিনিসটা কিন্তু খুবই আপনার টেকনিক্যাল বিষয়। কারণ যিনি ভিসা অ্যাপ্লিকেশন আপনি করছেন বা আপনার হয়ে যিনি করছেন ওনার যদি ওই দেশের জিওগ্রাফিক বিষয় এবং মানে ঘোরাঘুরি বিষয়গুলো নিয়ে কোনো আইডিয়াই না থাকে, তাহলে উনি কিভাবে বুঝাবেন। আমি এরকম ট্রাভেল হিস্ট্রি পেয়েছি, কানাডার কথাই বলি। এক ভদ্রলোক টরন্টো দিয়ে ঢুকে উনি বলতেছে উনি মন্ট্রিয়াল যাবে, মন্ট্রিয়াল থেকে উনি বলতেছেন যে ভ্যাঙ্কুভার যাবেন, ভ্যাঙ্কুভার থেকে উনি আবার বলতেছেন নায়াগ্রাতে আসবেন, নায়াগ্রা থেকে আবার উনি বলতেছে বাম্প যাবেন, আলবার্টা। তারপরে উনি আবার ব্যাক করবেন হলো টরন্টো দিয়ে। মানে এটা হলো কানাডা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ, এই মাথা ও মাথা যেতে 5 থেকে 6 ঘন্টা, 3টা টাইম জোন আছে। ট্রেন মানে প্লেনই লাগে 6-7 ঘন্টার বিষয়। তো সেখানে আপনি যদি মাকড়সা জালের মতো ওখানে ঘোরাঘুরি করেন, মানে যিনি ট্রাভেল হিস্ট্রি আইটিনারি তৈরি করতেছেন ওনার কোনো আইডিয়াই নাই যে উনি আসলে কি করতেছেন,
তাহলে তো হবে না। সুতরাং আইটিনারি সিকোয়েন্সিংটা যাতে ভিসা অফিসার বুঝতে পারে না আপনি নিজে আসলে রিয়েলি একজন পর্যটক এবং পর্যটন স্থানগুলোতেই আপনি যেতে চাচ্ছেন এবং আপনি যে যে কয়দিনের জন্য ট্রাভেল আইটিনারি দিয়েছেন তার সঙ্গে সেটা সামঞ্জস্যপূর্ণ। তারপরে যেটা হলো যে ৬ নাম্বার আসে উইক টাই উইথ হোম কান্ট্রি। এই জিনিসটা নিয়ে আমি সবসময় বলি যে আপনার স্ট্রং টাই আপনাকে হোম কান্ট্রি দেখাতে হবে। এখন টাইটা হলো যে আপনি যদি একা হন তাহলে আপনার পরিবার, আপনার ওয়াইফ, আপনার বাচ্চারা আপনার টাই। আপনার দেশের চাকরি বা ব্যবসা আপনার টাই। তারপরে আপনার এখানে জায়গা সম্পত্তি আপনার টাই। এখন আপনি কি করলেন? আপনি হয়তো আপনার যে বিয়ের আপনি কাবিননামাটা দিলেন না। তো সেখানে আপনি টাইটা মিস করে গেলেন। তো সেইভাবে এই ট্রাভেল হিস্ট্রির মতোই টাইটাও কিন্তু আসলে স্ট্রং টাই প্রমাণ করা যে আপনি ব্যাক করে আসবেন এটা অনেক বেশি টেকনিক্যাল এবং এটা বুঝে করাই জরুরি। তারপরে ৭ নাম্বার যেটা আসে যে আপনার সাবমিশন অফ ফেক ডকুমেন্টস। এই জিনিসটা আমাদের এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টাল বিশেষ করে এই বাংলাদেশ থেকে রিসেন্ট ভিসা অ্যাপ্লিকেশনে আসলে খুব বড় একটা ইস্যু হয়ে দাঁড়াইছে এবং রিসেন্টলি কিন্তু কানাডিয়ান গভর্নমেন্ট আইআরসি যেটা করতেছে ৫ বছরের জন্য নিয়মিত ব্যান্ডে চিঠি দিচ্ছে এবং প্রায়র অ্যাপ্রুভাল হওয়ার পরেও ভিসা ফেক ডকুমেন্ট প্রমাণ হওয়ার পরে আপনার ব্যাকে ওরা যখন চেকিংয়ে আসে তখন কিন্তু ওই ভিসাগুলা মেইল দিয়ে ক্যান্সেল করতেছে। তো সুতরাং এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। একটা ফেক ডকুমেন্ট দেওয়া মানে ওরা ধরে নেবে আপনি যত ডকুমেন্ট দিছেন তার সবই ফেক এবং আপনার ইন্টেনশন ইজ নট ক্লিয়ার। এই কথাটা মনে রাখবেন। সুতরাং ফেক ডকুমেন্ট দিয়ে কোনোভাবে ভিসা অ্যাপ্লিকেশন করার চিন্তা ভাবনাও মাথায় আনবেন না। ৯ নাম্বার ৮ নাম্বার যেটা আসে সেটা হলো মেডিকেল ইস্যু, যেটা আপনার হোস্ট কান্ট্রি সে আপনি কানাডা যেতে চাচ্ছেন, কানাডার জন্য আপনার কোনো ধরনের বিপদ ডেকে আনতে পারে। মানে আপনার কোনো স্বাস্থ্যগত সমস্যা, ক্রনিক ডিজিজ অথবা কোনো ইনএবিলিটি যেটার জন্য আপনি কানাডিয়ান গভর্নমেন্ট বা কানাডিয়ান সমাজ বা স্বাস্থ্য ব্যবস্থার উপর কোনো ধরনের কোনো প্রভাব ফেলতে পারেন। সেই ধরনের বিষয়গুলো নিয়ে ওরা অনেক বেশি কশাস থাকে। নাম্বার ৯ থাকে ক্রিমিনাল রেকর্ড। ক্রিমিনাল রেকর্ডটা হলো যে আপনার এই দেশের রেকর্ড এবং আপনি বাইরে কোথাও গিয়ে থাকলে সেখানকারও রেকর্ড। এখন ক্রিমিনাল রেকর্ড গুলা আপনার অবশ্যই ক্লিয়ার থাকা বাঞ্ছনীয় এবং আপনি অবশ্যই কোনো ইনফরমেশন হাইড করবেন না। ১০ নাম্বার যেটা হয় সেটা হলো যে প্রিভিয়াস ভিসা ভায়োলেশন। এটা এরকম যে আপনি হয়তো এর আগে কখনো কানাডা ভিসা পেয়েছেন বা ইউকে যেতে চাচ্ছেন, ইউকের ভিসা পেয়েছেন, আপনি সেখানে ওভারস্টে করেছেন অথবা ওখানে থাকা অবস্থায় আপনি একটা ক্রিমিনাল অফেন্স করেছেন। এই ধরনের কোনো ইনফরমেশন যদি আপনার থাকে, ব্যাক হিস্ট্রি থাকে, তাহলে সেটা অবশ্যই আপনার জন্য একটা মানে নেগেটিভ হিসেবে চলে আসে। তো এটা সবার জন্য অ্যাপ্লিকেবল না, বাট কিছু কিছু ক্ষেত্রে এটা একটা বড় ইম্পর্টেন্ট ইস্যু। তো আমরা ১০টা মূল আপনার কি অ্যাসপেক্ট নিয়ে কথা বললাম যেটা আমাদেরকে অবশ্যই ট্যুরিস্ট ভিসা পাওয়ার জন্য প্রায়োরিটাইজ করতে হবে বা এগুলোর প্রতি মনোযোগ দিতে হবে। তো যারা চিন্তা করতেছেন যে আমরা ঠিকমতো ভিসা অ্যাপ্লিকেশন করার পরেও ভিসা কেন পাচ্ছি না, আমার মনে হয় যে আজকের এই ব্লগটা আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন এবং যারা ভবিষ্যতে ভিসা অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন, এটা কানাডা হোক, ইউএসএ হোক, ইউকে হোক, নিউজিল্যান্ড হোক, অস্ট্রেলিয়া হোক অথবা সেনজেন কান্ট্রিগুলো হোক, সবার জন্যই কিন্তু এই ১০টা কি অ্যাসপেক্ট সমানভাবে গুরুত্বপূর্ণ হবে। তো আশা করি আপনারা যে কোনো ধরনের ট্রাভেল রিলেটেড নিডে আমাদের ইকুইটি পার্সনের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা এয়ার টিকেটিং, হোটেল বুকিং, উমরা এবং ট্রাভেল প্যাকেজ সহ সব ধরনের ট্রাভেল রিলেটেড কাজ আমরা করে থাকি। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন এবং আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।